হাই এভরিওয়ান, এই ভিডিওটিতে আমরা ইলেকট্রন ও হোল নিয়ে কথা বলবো। এখন কেন এই অধ্যায়ে আমরা ইলেকট্রন এবং হোল নিয়ে আলোচনা করতেছি, তার কারণ ইলেকট্রন এবং হোল দুটোই হলো আমাদের চার্জ ক্যারিয়ার। এই ইলেকট্রন এবং হোলের মাধ্যমেই আমাদের বিদ্যুৎ পরিবহনটা ঘটে। আর যেহেতু সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের মধ্যে আমাদের বিদ্যুৎ পরিবহন একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কাজেই ইলেকট্রন এবং হোল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আমাদের জরুরি। তো আমরা জানি একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে এবং তার বাইরে কতকগুলো শক্তি স্তরে আমাদের ইলেকট্রনগুলো থাকে। আমি যেমন এখানে একটা অ্যাটম আঁকলাম, যেই অ্যাটমটার তিনটা কক্ষপথ আমরা দেখাচ্ছি, যার কেন্দ্রে আছে নিউক্লিয়াস, যেটা কিনা পজিটিভ চার্জযুক্ত। তার বাইরে আমাদের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো বর্তমান থাকে। তো আমরা যদি দেখাই যে প্রথম কক্ষপথে ধরো 2টা ইলেকট্রন থাকে, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এখানে যদি আমরা ইলেকট্রনগুলো দিয়ে দিই, তারপরের কক্ষপথে ধরি আমরা 1টা ইলেকট্রন আছে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি এই লাস্ট তৃতীয় কক্ষপথে প্রবেশ করছে। তো আমরা জানি যে সর্বশেষ ইলেকট্রনটি যেই কক্ষপথে প্রবেশ করে সেই কক্ষপথটাকে আমরা বলি যোজ্যতা স্তর, তাই না? মনে আছে কিনা যোজ্যতা স্তর। আর যেই ইলেকট্রন এই যোজ্যতা স্তরে থাকে ওই ইলেকট্রনগুলোকে আমরা বলি যোজন ইলেকট্রন। তো এই যোজন ইলেকট্রনের উপর নির্ভর করে কোনো একটা পরমাণু বা কোনো একটা পদার্থ সেটি পরিবাহী নাকি অপরিবাহী নাকি অর্ধপরিবাহী। যদি যোজন ইলেকট্রন সংখ্যা 3 বা তার কম হয়, ধরো 1টা 2টা বা 3টা থাকতে পারে, যদি যোজন ইলেকট্রন 3 বা তার থেকে কম হয় তাহলে ওই ধরনের পদার্থকে বা ওই ধরনের অ্যাটমকে আমরা বলে থাকি পরিবাহী। যেমন আমাদের এই ক্ষেত্রে 1টা ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে, কাজে এটা আমাদের পরিবাহী হবে। যদি একটা না থেকে 5টা 6টা 7টা এরকম থাকতো তাহলে ওইগুলোকে আমরা বলতাম অপরিবাহী। অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা 5 বা 5-এর অধিক হলে আমরা তখন ওই ধরনের পদার্থকে বলে থাকি অপরিবাহী। আর যদি 4 হয়, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 4 হয় তাহলে ওই ধরনের পদার্থকে আমরা বলবো অর্ধপরিবাহী। এটা একদম জেনারেল সংজ্ঞা, সব সময় যে এই সংজ্ঞাটা খাটবে তা কিন্তু না। এমনও হতে পারে যোজ্যতা স্তরে 3টা ইলেকট্রন আছে, তারপরেও দেখা গেল সেটি অর্ধপরিবাহী। তো যেহেতু আমরা ইলেকট্রন নিয়ে কথা বলতেছি, সুতরাং মুক্ত ইলেকট্রন নিয়েও আমাদের কথা বলা জরুরি, কারণ আমাদের এই চ্যাপ্টারে মুক্ত ইলেকট্রনের কনসেপ্টটা খুবই জরুরি। কারণ মুক্ত ইলেকট্রন আমাদের চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করবে, আমাদের বিদ্যুৎ পরিবহনে সহায়তা করবে। তো আমরা যদি একখণ্ড সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি, ধরো আমাদের একখণ্ড সোডিয়াম আছে, সেখানে সোডিয়ামের অনেকগুলা অ্যাটম আছে। তো আমরা জানি এটা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়, যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, আমরা ধরে নিই এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এই ইলেকট্রনটা, যোজন ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে কিন্তু খুব দুর্বলভাবে আকর্ষিত, তাই না? তো খুব সহজেই এই ইলেকট্রনটা কিন্তু এই অ্যাটম থেকে বের হয়ে যাবে, অল্প একটু শক্তি পেলেই সে এই অ্যাটম থেকে মুক্ত হয়ে যাবে। তো এখানে যখন অনেকগুলো অ্যাটম পাশাপাশি থাকে তখন প্রত্যেকটা অ্যাটম থেকে একটা একটা করে ইলেকট্রন যদি বের হয়ে যায়, যে যোজন ইলেকট্রন যেগুলো আছে, প্রত্যেকটা অ্যাটম থেকে যদি একটা একটা ইলেকট্রন বের হয়ে যায় তাহলে দেখো ওই খণ্ডে কিন্তু কোটি কোটি ইলেকট্রন পাওয়া যায়, যেই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট সোডিয়াম অ্যাটমের সাথে যুক্ত নয়, তাই না? বা নির্দিষ্ট সোডিয়াম অ্যাটমের সাথে আকর্ষিত নয়, ওই ইলেকট্রনগুলো পুরো খণ্ডে ছড়িয়ে পড়ে, তাই না? তো ওই ইলেকট্রনগুলোকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। এটা শুধুমাত্র সোডিয়ামের জন্য তা কিন্তু না, যে কোনো একখণ্ড পরমাণু তুমি নাও, তাদের মধ্যে যদি এরকম কোনো ইলেকট্রন পাওয়া যায় যে ইলেকট্রনটা নির্দিষ্ট কোনো অ্যাটমের অধীনে নাই, পুরো খণ্ডে সে বিচরণ করে বেড়াতে পারে, তাহলে ওই ধরনের ইলেকট্রন বা ওই ইলেকট্রনগুলোকে আমরা বলবো মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনই আসলে বিদ্যুৎ পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি যদি এইখানে এখন একটা ব্যাটারি লাগায় দাও তাহলে দেখা যাবে যে মুক্ত ইলেকট্রনগুলো আমাদের এই খণ্ডটাতে আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো এই দিকে দৌড় দিবে এবং এই ইলেকট্রনের প্রবাহের কারণেই আসলে বিদ্যুৎ পরিবহনটা হবে। যদি এখানে কোনো মুক্ত ইলেকট্রন না থাকতো তাহলে কিন্তু কোনো বিদ্যুৎ পরিবহন ঘটতো না, যেটা কিনা আমাদের অপরিবাহীর বেলায় ঘটে। অপরিবাহীতে কিন্তু নর্মাল অবস্থায় কোনো মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না, যার কারণে ওখানে তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো কোনো বিদ্যুৎ পাওয়া যায় না। তাহলে আমাদের মুক্ত ইলেকট্রন এবং ইলেকট্রন সম্পর্কে একটু ধারণা হলো। এখন আমরা একটু হোল নিয়ে কথা বলি। তো হোল নিয়ে কথা বলার আগে আমরা যদি সিলিকনের একটা ক্রিস্টালিন স্ট্রাকচার একটু আঁকি, তো আমি এখানে সিলিকনের একটা ক্রিস্টালিন স্ট্রাকচার আঁকলাম।
এই সিলিকনের দেখো প্রত্যেকটা সিলিকনের সাথে কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে, তাই না? তো এই প্রতিটা বন্ডে দুইটা করে ইলেকট্রন আছে আমরা জানি, তাই না? প্রতিটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন আছে। তো যদি এমন হয় যে তুমি এখানে তাপ দিলে বা কোনোভাবে এই বন্ধন ইলেকট্রন জোড় তাপ শক্তি গ্রহণ করলো, তখন এই ইলেকট্রনগুলো এই বন্ধন থেকে বের হয়ে যায়, অর্থাৎ বন্ধনগুলো ভেঙে যায়। বন্ধনগুলো ভেঙে মুক্ত ইলেকট্রন তৈরি করে। এখন দেখো এই বন্ধনে তো এই ইলেকট্রনগুলো আগে থেকে ছিল, কিন্তু যখন বন্ধনটা ভেঙে যাচ্ছে অর্থাৎ সেখান থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, এখানে কি ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না? চিন্তা করো, এখানে ইলেকট্রন আগে ছিল বাট এখন নাই, তো ইলেকট্রনের ঘাটতির কারণে সেখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এই ফাঁকা জায়গাগুলোকেই আমরা বলতেছি হোল। যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল সেখানে থাকতেছে না, তাই না? সেখান থেকে বের হয়ে চলে গেছে। তো ওই ফাঁকা যেই জায়গাগুলো তৈরি হয়েছে ওই ফাঁকা জায়গাগুলোকেই আমরা বলতেছি হোল। তাহলে চিন্তা করো, এখানে যখন বন্ধনগুলো ভাঙতেছে একই সাথে মুক্ত ইলেকট্রন এবং হোল দুইটাই তৈরি হচ্ছে। তো যতগুলো মুক্ত ইলেকট্রন তৈরি হবে ঠিক ততগুলোই এখানে হোল তৈরি হবে। তাহলে এখন আমরা যদি হোলের সংজ্ঞাটা লিখি, দেখো আমি এখানে কি লিখলাম, তাপীয় শক্তির জন্য ইলেকট্রন যখন কোনো সমযোজী বন্ধন ভেঙে বের হয়ে আসে তখন বন্ধনের মধ্যে একটি শূন্যস্থান রেখে আসে। এই শূন্যস্থান বা ইলেকট্রনের অনুপস্থিতিকে হোল বলা হয়। যেই কথাটা আমি এখানেও বলতেছিলাম, যখন তাপশক্তি গ্রহণ করবে এই বন্ধন ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যাবে বন্ধন থেকে, তাই না? তোমাদের মনে আছে কিনা, এখানে আমাদের ইলেকট্রনগুলো থাকে স্বাভাবিক অবস্থায় যোজ্যতা স্তরে বা যোজন ব্যান্ডে, সেই যোজন ব্যান্ড থেকে শক্তি গ্রহণ করে পরিবহন ব্যান্ডে চলে যায়। তো এখানেও তাই ঘটতেছে যে বন্ধনে আবদ্ধ ছিল, শক্তি গ্রহণ করে সে মুক্ত হয়ে যাচ্ছে বা পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। তো ইলেকট্রন যেখানে ছিল সেখান থেকে যেহেতু বের হয়ে যাচ্ছে ওখানে একটা ফাঁকা জায়গা রেখে যাচ্ছে, তো এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলতেছি হোল। এখন চিন্তা করো যে এই সিলিকনের তার তো কেন্দ্রে 14টা প্রোটন ছিল, তাই না? কিংবা এই সিলিকনের কেন্দ্রে ওই 14টা প্রোটন আছে। এখন দেখো এখান থেকে যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে, বা এই অ্যাটমের জন্য যদি চিন্তা করো এখান থেকে যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে, সুতরাং এখন এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে। তো একটা অ্যাটম থেকে যখন একটা ইলেকট্রন চলে যায় তখন সেখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়, তাই না? কারণ তার কেন্দ্রে প্রোটন সংখ্যা তো আর চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রন সংখ্যা তার যোজ্যতা স্তর থেকে কমে যাচ্ছে, ফলে সেখানে একটা ধনাত্মক চার্জের তৈরি হয়। এখানেও সে একই কথা, ধনাত্মক চার্জ তৈরি হবে। ফলে আমরা যে এই যে হোল যেগুলো তৈরি হচ্ছে এই হোলগুলোর চার্জ পজিটিভ বলতে পারি। ইলেকট্রনের চার্জ যেমন বলতেছিলাম নেগেটিভ, ঠিক তেমনি হোলের চার্জ হবে আমাদের পজিটিভ। আর এখানে আরেকটা কথা এখানে সবসময় মনে রাখবা যে হোল এবং ইলেকট্রন এরা জোড়ায় জোড়ায় তৈরি হচ্ছে। যখন একটা সমযোজী বন্ধন ভাঙবে হোল এবং ইলেকট্রন জোড়ায় জোড়ায় তৈরি হবে, অর্থাৎ যে কয়টা হোল তৈরি হবে ঠিক সেই কয়টাই মুক্ত ইলেকট্রন তুমি পাবা। তো দেখো আমি এখানে এই সিলিকন সিলিকন বন্ধনটা ভেঙে দুইটা হোল এবং দুইটা মুক্ত ইলেকট্রন দেখাচ্ছি। তো আমাদের এই হোলগুলো ইলেকট্রনের জন্য শক্তিশালী আকর্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে। কীরকম দেখো, আমি তো বললাম যে হোলের চার্জগুলো হলো গিয়ে পজিটিভ, তাই না? ধনাত্মক চার্জযুক্ত হয়। তো এখন চিন্তা করো এটা যদি ধনাত্মক চার্জ হয় তাহলে এই সিলিকনের আশেপাশে বন্ধনে যে ইলেকট্রনগুলো আছে, অর্থাৎ ধরো এই বন্ধনটার কথা চিন্তা করো, সেখানে যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলো এই ধনাত্মক হোলের দিকে আকৃষ্ট হয়। কিংবা আমি যদি এই জায়গার ইলেকট্রনগুলোর কথা বলি, এইখানে যে বন্ধন ইলেকট্রনগুলো আছে সেই বন্ধন ইলেকট্রনগুলো এই ধনাত্মক হোলের দিকে আকৃষ্ট হয়। কিংবা আমি যদি এই দিকটা দেখাই, এখানে যেই বন্ধন ইলেকট্রনগুলো আছে সেগুলো এই হোলের দিকে আকৃষ্ট হয়। অর্থাৎ হোলগুলো আমাদের ইলেকট্রনের জন্য শক্তিশালী আকর্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে এবং আশেপাশের যেই বন্ধন ইলেকট্রন আছে সেই বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষিত করে বা টেনে নেয়। ফলে যেটা হয় এই ইলেকট্রনগুলো এই হোলে এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে, যে কোনো জায়গা থেকে এসে পূরণ করতে পারে। তো যেখান থেকে আসবে, ধরো আমি কথার কথা বললাম যে এইখান থেকে এই ইলেকট্রনটা গিয়ে এই হোলটা পূরণ করলো, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। সেই ফাঁকা জায়গাটা আবার এখানকার কোনো একটা ইলেকট্রন এসে পূরণ করবে, আবার এখানে ফাঁকা জায়গা হবে, তাই না?
তার মানে দেখো একটু চিন্তা করো, এই হোলের কিন্তু ট্রান্সফার হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। কিভাবে? এই যে বন্ধন ইলেকট্রনগুলো এসে পূরণ করতেছে, সেখানে আবার হোল তৈরি হচ্ছে। তার মানে হোলগুলো এখান থেকে এখানে আসলো, সেখান থেকে এখানে আসলো, এভাবে করে আস্তে আস্তে কিন্তু স্থানান্তরিত হতে পারে। তার মানে হোলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। তো এই আলোচনা থেকে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না, যে হোল যেদিকে ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন তার উল্টো দিকে ট্রান্সফার হচ্ছে। কথার কথা আবার একটু যদি বলি, ধরো এখানে একটা হোল ছিল, কথার কথা, এইখান থেকে একটা ইলেকট্রন গিয়ে ওই হোলটা পূরণ করে দিছে, তাহলে এখানে একটা হোল তৈরি হয়েছে। তাহলে ইলেকট্রন যাচ্ছে দেখো এখান থেকে এখানে, আর হোল আসতেছে এইখান থেকে এখানে। তার মানে ইলেকট্রনের যেদিকে প্রবাহ, হোলের প্রবাহ তার বিপরীত দিকে। এবং হোলের প্রবাহ মূলত কি? বন্ধন ইলেকট্রনের প্রবাহ। তো যেহেতু এটাও ইলেকট্রনের প্রবাহ, সুতরাং এর দ্বারাও কিন্তু কারেন্টের পরিবহন করা সম্ভব। অর্থাৎ তুমি যদি এই সিলিকনের দুই প্রান্তে একটা ব্যাটারি যুক্ত করে দাও, তাহলে যেই পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, তার কারণে দেখা যাবে যে এইখানকার হোলগুলো আস্তে আস্তে ডান দিকে শিফট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে ধরো ইলেকট্রনগুলো এখান থেকে এখানে এদিকে আসবে, এখান থেকে এদিকে আসবে, এখান থেকে এদিকে আসবে, আর হোলগুলো এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। ঠিক আছে, হোলের প্রবাহ কারেন্ট যেদিকে প্রবাহিত হয় ওই দিকে প্রবাহিত হয়, আর ইলেকট্রনের প্রবাহ কারেন্ট যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে, তাই না? এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম একটু জানবো, গতিশীলতা বা মোবিলিটি। গতিশীলতা, ইংরেজিতে যেটাকে আমরা বলি মোবিলিটি। তো আমরা ইলেকট্রন সম্পর্কে জানলাম, বা মুক্ত ইলেকট্রন সম্পর্কে জানলাম, এবং হোল সম্পর্কেও বিস্তারিত আলোচনা করলাম। তো এই গতিশীলতা বা মোবিলিটি, এটা চার্জ ক্যারিয়ারের গতিশীলতা বা মোবিলিটি আলোচনা করতেছি। তো যেহেতু আমাদের দুইটা চার্জ ক্যারিয়ার আছে, একটা হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, আরেকটা হলো আমাদের হোল, এই দুইটারই গতিশীলতা বা মোবিলিটি আছে। তবে ইলেকট্রনের মোবিলিটি আমাদের হোলের থেকে বেশি। তো আমরা যদি একখণ্ড সিলিকনের কথা চিন্তা করি, এখানে সিলিকনের অনেকগুলো অ্যাটম আমরা দিয়ে দিলাম, এবং সিলিকনের দুই পাশে আমরা ভোল্টেজ ডিফারেন্স দিয়ে দিলাম। তো ধরো আমাদের এই সিলিকনের মধ্যে বন্ধন ছিল, সেই বন্ধনটা ভেঙে গিয়ে একটা হোল তৈরি হয়েছে আর একটা ইলেকট্রন তৈরি হয়েছে। এখানেও একই কথা, বন্ধন ছিল, ধরো এখানে একটা হোল তৈরি হয়েছে, একটা ইলেকট্রন তৈরি হয়েছে, মুক্ত ইলেকট্রন। তো এই হোল এবং ইলেকট্রন দুইটাই কিন্তু আমাদের এখন চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করবে, অর্থাৎ এই বিদ্যুৎ পরিবহনে সহায়তা করবে। কীরকম করে আমরা সেটা একটু দেখি। তো দেখো, এই সিলিকনের মধ্যেও বন্ধন আছে, এই সিলিকনের মধ্যেও বন্ধন আছে, এই সিলিকনের মধ্যেও বন্ধন আছে। তো দেখো এখানে যেহেতু একটা হোল আছে, এই হোলগুলো ইলেকট্রনের জন্য শক্তিশালী আকর্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে। তো আশেপাশের যে বন্ধন ইলেকট্রন আছে, সেই বন্ধন ইলেকট্রনগুলোকে এই হোলগুলো নিজের দিকে টানবে। তো ধরো এই বন্ধন ইলেকট্রন থেকে ইলেকট্রন এসে এই হোলটা পূরণ করলো, ফলে এখানে এখন হোলটা ট্রান্সফার হয়ে যাবে। আবার এই হোলটা এই ইলেকট্রন দ্বারা পূর্ণ হলো, এখানে হোল তৈরি হবে। আবার এই হোলটা এই ইলেকট্রন দ্বারা পূর্ণ হলো, তাহলে এখানে হোলটা চলে যাবে। এভাবে করে হোলের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন ঘটবে। হোলটা বাম পাশ থেকে আস্তে আস্তে ডান পাশের দিকে যাবে। অন্যদিকে আমাদের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো যখনই তুমি ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি করবা, তখনই সে এই দিকে দৌড় দিবে, এই দিকে দৌড় দিবে। যত ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকবে এই দিকে দৌড় দেবে, অর্থাৎ এই মুক্ত ইলেকট্রন দ্বারাও বিদ্যুৎ পরিবহনটা ঘটবে। এখন কথা হলো, এই গতিশীলতা বলতে আমরা কি বুঝি? এই যে ইলেকট্রন কত দ্রুত দৌড়াচ্ছে, বা এই হোলগুলো কত দ্রুত ট্রান্সফার হচ্ছে, এই জিনিসটাই হলো গিয়ে গতিশীলতা। তো ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, এখানে ইলেকট্রন বলতে আমরা মুক্ত ইলেকট্রন বোঝাচ্ছি, এই মুক্ত ইলেকট্রনের মোবিলিটি বা গতিশীলতা হোল থেকে অনেক বেশি থাকে। তার কারণ হোলগুলো ট্রান্সফার হচ্ছে কিভাবে? বন্ধন ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, তাই না? যেটা কিনা খুব কঠিন, কারণ ওই ইলেকট্রনগুলো তো অলরেডি বন্ধনে যুক্ত আছে, সেখান থেকে নিয়ে আসা এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রসেস। কাজেই হোলের গতিশীলতা কম মুক্ত ইলেকট্রনের তুলনায়। তো এই গতিশীলতা যেহেতু কম, সুতরাং আমরা একটা জিনিস বলতে পারি, হোলের ইফেক্টিভ ম্যাস ইলেকট্রন থেকে বেশি। এখন ইফেক্টিভ ম্যাস বলতে কি বোঝাচ্ছি? তুমি ধরো দুইটা বস্তু, একটা ভারী একটা ছোট, তো দুইটাতেই তুমি যদি সমান পরিমাণ বল প্রয়োগ করো, কোনটা দ্রুত যাবে বা কোনটা বেশি ত্বরান্বিত হবে? ছোটটা। কারণ আমরা জানি কি এ সমান F/m, যা এম ছোট বা ম্যাস কম সেটা বেশি ত্বরান্বিত হবে, যার ম্যাস বেশি তার সেটা কম ত্বরান্বিত হবে। তো গতিশীলতা যেহেতু ইলেকট্রনের বেশি, তার মানে ইলেকট্রন বেশি দ্রুত দৌড়ায়,
এই একই ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে, সুতরাং ইলেকট্রনের ইফেক্টিভ ম্যাস সেটা কিন্তু কম হবে। অন্যদিকে হোল যেহেতু ধীরে 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 ট্রান্সফার হয় বা গতিশীলতা কম, তার মানে হোলের ইফেক্টিভ ম্যাস বেশি।